আন্দোলনে আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে ডক্টর ইউনুস। সার্ক শুধু কাগজেই সীমাবদ্ধ, কাজ করছে না মন্তব্য প্রধান উপদেষ্টার। সীমান্তে পিঠ ঠেকাবেন না বিজেপিকে স্বরাষ্ট্র উপদেষ্টা। বিতর্ক সৃষ্টি হয় এমন জায়গায় হাত দেবে না সরকার, জানালেন ধর্ম উপদেষ্টা। এবং গণভবনকে জাদুঘরে রূপান্তরে রবিবারের মধ্যে কমিটি গঠন। সরকারি চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজের সাথে আছি আমি মাইনুদ্দিন দাওয়ান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত হাসপাতালটি পরিদর্শনে যান তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জুলাই আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। বিশ্ববিদ্যালয় ও কলেজের ৮ শিক্ষার্থী সহ গুরুতর আহত অন্তত ১১ জন হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক বর্তমানে শুধু কাগজেই সীমাবদ্ধ, এটি কাজ করছে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ ইউনুস বলেন, জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন তিনি। এছাড়া এই অধিবেশনের এক ফাঁকে সার্ক নেতাদের সঙ্গে তিনি ফটো সেশনে অংশ নেওয়ার চেষ্টা করবেন বলে জানান। ফ্যাসিবাদ সরকারের নিদর্শন সংরক্ষণ করে গণভবনকে জাদুঘরে রূপান্তর করতে রবিবারের মধ্যে কমিটি গঠন করা হবে। শনিবার দুপুরে গণভবন পরিদর্শন শেষে উপদেষ্টা আদিলুর রহমান খান, মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এ কথা জানান। বিস্তারিত প্রতিবেদনে। গণভবনকে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর বানানোর কাজ শিগগিরই শুরু হবে। এই জন্য রবিবারের মধ্যে একটি কমিটি গঠন করা হবে। শনিবার সকালে ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান গণভবন পরিদর্শন শেষে এসব তথ্য জানান। এর আগে সকালে জাদুঘর বানানোর কাজ শুরুর জন্য প্রাথমিকভাবে গণভবন পরিদর্শনে আসেন তারা। এ সময় উপদেষ্টারা বলেন, গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হবে। গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়। জাদুঘরে রূপান্তরের পর সেটি জনগণের জন্য উন্মুক্ত থাকবে। ভোরের পাতা। ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবির উদ্দেশ্যে বলেছেন, সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না, নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করুন। শনিবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি এ নির্দেশনা প্রদান করেন। দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বিজিবি সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দুর্নীতিকে কোনো অবস্থায় সহ্য করা হবে না। যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে। বাজার কারসাজি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, জেলা প্রশাসকদের বাজারে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শনিবার শেরেবাংলা নগরের বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স ম্যানেজমেন্টের সভা শেষে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, আস্তে আস্তে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে আসবে। বাজার পণ্যের দাম একেবারে যে কমেনি তা কিন্তু নয়। চেষ্টা চলছে কৃষকরা যাতে ন্যায্য মূল্যটা পায়। এজন্য আমরা কাজ করে যাচ্ছি। ভোক্তার ডিজিকে বাজার মনিটর করতে বলেছি, যাতে করে বাজার মূল্য নিয়ন্ত্রণে আনা যায়। যদিও সে এখন নেই, খুব শীঘ্রই ভালো লোক আসবে এখানে। বাজারে চাঁদাবাজি করলে ডিসিরা এ ব্যাপারে ব্যবস্থা নিবে। বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে তিনি একথা বলেন। শনিবার রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় আল বারকাজুল ইসলামী আস-সালাফি মাদ্রাসা পরিদর্শন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন করা একটি বিতর্কিত ইস্যু, এটি বিতর্ক সৃষ্টির চেষ্টা। প্রধান উপদেষ্টা বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কিছুতে আমরা হাত দেব না।
তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা জঙ্গিবাদে যুক্ত নয়, বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে যা প্রমাণিত, বরং তারা জাতীয় দুর্দিনে সবার আগে এগিয়ে আসে। জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে মাদ্রাসা শিক্ষার্থীরা, তাই তাদের এখন বড় স্বপ্ন দেখতে হবে, দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে হবে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগের রাস্তা অবরোধ করেছে আন্দোলনকারীরা। শনিবার দুপুর ১টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। ফলে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে করে শাহবাগ মোড়কে ঘিরে ঢাকা সবগুলো সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারী বলেছেন, বাংলাদেশের সব পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সসীমা আজ থেকে ৩৩ বছর আগে ১৯৯১ সালে ২৭ বছর থেকে ৩০ বছরে উন্নীত করা হয়, যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭৩ বছরে এসে দাঁড়িয়েছে। এ কারণে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা যৌক্তিক। গড় আয়ু বৃদ্ধি পাওয়ার কারণে ২০১১ সালে অবসরের বয়সসীমা বৃদ্ধি করে ৫৭ থেকে ৫৯ বছর করা হয়, কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি না করে সেটি ৩০ বছরেই সীমাবদ্ধ রাখা হয়, যার কারণে দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। টাঙ্গাইলের পরিবহন সেক্টরকে চাঁদাবাজির স্বর্গরাজ্য বানিয়েছিলেন আপন দুই ভাই বড় মনির ও ছোট মনির। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছে খোদ জেলা বাস কোচ মিনি বাস মালিক সমিতির নেতারা। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর যেন শান্তই হচ্ছে না। এবার সেখানে বিদ্রোহীদের রকেট হামলায় এক বেসামরিক নাগরিক নিহত ও ৬ জন আহত হয়েছে। ওই হামলার পর শনিবার থেকে রাজ্যের স্কুলগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৩ সালের মে মাস থেকে জাতিগত সহিংসতার সাক্ষী মণিপুর। মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল, তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি কখনোই। ইম্ফল উপত্যকায় সংখ্যাগরিষ্ঠ হলো মেইতেই জনজাতি। তারা সম্প্রতি দাবি তুলেছিল তাদের তফসিলি উপজাতির স্বীকৃতি দিতে হবে, কিন্তু এই দাবির বিরোধিতা করে স্থানীয় কুকিজও আদিবাসীরা। এ নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। তফসিলি উপজাতি ইস্যুর পাশাপাশি সংরক্ষিত জমি এবং জরিপ নিয়েও উত্তাপ ছড়িয়েছিল মণিপুরে। এই সহিংসতার এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষ। এবার বিনোদনের সংবাদ। সম্প্রতি একটি পোশাক বিপণন প্রতিষ্ঠানের জন্য রাধা সেজে ফটোশ্যুট করেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়া। জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ সেই ফটোশ্যুটের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন এই অভিনেত্রী। এরপর তৈরি হয় বিতর্ক। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আক্রমণের মুখে পড়েছেন তামান্না। এতে বাধ্য হয়ে এসব ছবি সামাজিক মাধ্যম থেকে মুছে ফেলেছেন এই অভিনেত্রী। এসব ছবির কোনটিতে দেখা যায় আবেদনময়ী রূপে ক্যামেরাবন্দী হয়েছেন তামান্না, আবার কোনো কোনো ছবিতে কৃষ্ণের প্রেমে মগ্ন রাধা তামান্না। প্রিয় অভিনেত্রীকে এমন রূপে দেখে নেটিজেনদের কেউ কেউ ভূয়সী প্রশংসা করেছেন। তবে নেটিজেনদের একাংশ ক্ষুব্ধ। নেটিজেনদের দাবি, তামান্না ভাটিয়ার এমন ফটোশ্যুট যৌন উস্কানিমূলক। খোলামেলা পোশাক পরে কেন রাধা সেজেছেন তামান্না? এবার খেলাধুলার সংবাদ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় করে ইতিহাস সৃষ্টি করেছে। লিটন নাহিদদের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি দলের সাফল্যের পিছনে প্রভাবশালী ভূমিকা পালন করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহে। তবে এই দলের এই অভূতপূর্ব সাফল্যের পরেও হাথুরু সিংহেকে নিয়ে আলোচনা থেমেনি। জাতীয় দলের কোচ হিসেবে তার ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে। পাকিস্তানের সিরিজ জয়ের পরই হাথুরু সিংহে দেশে ফিরেই চলে যান অস্ট্রেলিয়ায়। এরপর থেকেই তাকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, তিনি কবে দেশে ফিরবেন এবং কবে দলের সঙ্গে যুক্ত হবেন। এই বিষয়টি পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমকে জানান, হাথুরু অস্ট্রেলিয়া থেকে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন। কোনো শঙ্কা নেই, তিনি যথাসময়ে ফিরে আসবেন। শুধু রাজনীতি কিংবা অর্থনীতি নয়, ক্রীড়াঙ্গনেও নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের গুরুত্ব অপরিসীম। ডক্টর ইউনুসের পরিচিতি ব্যবহার করে ফুটবল সহ অন্যান্য খেলাধুলায় বিশ্ব দরবারে দেশবাসীর দক্ষতা তুলে দেখানো উচিত বলে মনে করেন ক্রীড়া বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন মাহিদুর রহমান প্লাবন। মোহাম্মদ ইউনুস একজন নোবেল জয়ী, বর্তমানে দেশের প্রধান উপদেষ্টা। তার পরিচিতি ও গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী। শুধু রাজনীতি কিংবা অর্থনীতি নয়, ক্রীড়াঙ্গনেও এই নোবেল বিজেতার গুরুত্ব অপরিসীম।
সর্বশেষ 2024 সালে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় খেলার মঞ্চ অলিম্পিকে দূত হিসেবে অংশ নিয়েছেন ডক্টর ইউনুস। 2016 সালের জানুয়ারিতে বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট জর্ডি কার্ডোনার আমন্ত্রণে ক্লাবটি পরিদর্শন করেন তিনি। এ সময় অধ্যাপক ইউনুস বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি, জেরার্ড পিকে, আবিদাল, স্যামুয়েল উমতিতি সহ অন্যান্য খেলোয়াড় এবং কোচদের সাথে সাক্ষাৎকালে ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আবেগের কথা তুলে ধরেন। ফুটবলে বাংলাদেশের ভক্ত আছে প্রচুর, কিন্তু মাঠে নেই দেশের প্রতিনিধিত্ব। অলিম্পিক গেমসেও বাংলাদেশের নেই তেমন কোনো সাফল্য। শুধু আমন্ত্রিত অতিথি হিসেবেই নয়, খেলার মাঠেও প্রতিনিধিত্ব দেখতে চায় বাংলাদেশের খেলাভক্ত মানুষ। শুধু ক্রিকেটে বাংলাদেশের সুনাম বয়ে আনলেও ফুটবল, হকি কিংবা অন্যান্য অনেক খেলায় আমরা এখনও অনেক পিছিয়ে। তাই ডক্টর ইউনুসের পরিচিতি ব্যবহার করে ফুটবল সহ অন্যান্য খেলাধুলায় বিশ্ব দরবারে দেশবাসীর দক্ষতা তুলে দেখানো উচিত বলে মনে করেন ক্রীড়া বিশ্লেষকরা। দেশের প্রধান উপদেষ্টা যেহেতু বিশ্বনন্দিত, তার এই পরিচিতি কাজে লাগিয়ে ক্রীড়াঙ্গনকে এক ধাপ এগিয়ে নেওয়ার আহ্বান ক্রীড়া সংশ্লিষ্টদের। মাহিদুর রহমান প্লাবন, ভোরের পাতা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। আন্দোলনে আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে ডক্টর ইউনুস। সার্ক শুধু কাগজেই সীমাবদ্ধ, কাজ করছে না মন্তব্য প্রধান উপদেষ্টার। সীমান্তে পিঠ ঠেকাবেন না, বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা। বিতর্ক সৃষ্টি হয় এমন জায়গায় হাত দেবে না সরকার, জানালেন ধর্ম উপদেষ্টা। এবং গণভবনকে জাদুঘরে রূপান্তরে রবিবারের মধ্যে কমিটি গঠন। সরকারি চাকরির বয়সসীমা 35 বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজের। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়।